হানিমুন কাপলদের পছন্দের শীর্ষে থাকা দেশটির নাম মালদ্বীপ, যার আনুষ্ঠানিক নাম মালদ্বীপ প্রজাতন্ত্র। এটি দক্ষিণ এশিয়ায় অবস্থিত ভারত মহাসাগরের একটি দ্বীপ দেশ। অপরূপ সৌন্দর্যের লীলাভূমি এ দেশ বিশ্বের সবচেয়ে নিচু দেশও বটে। পর্যটনের জন্য বিখ্যাত এ দেশের গড় উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে মাত্র 1.5 মিটার। 1200-রও বেশি ছোট ছোট দ্বীপ নিয়ে গঠিত এই মালদ্বীপ, যার মধ্যে মানুষের বিচরণ আছে কেবল 200টি দ্বীপে। এত দ্বীপের মধ্যে সড়ক যোগাযোগ রয়েছে কেবল 3টি দ্বীপে: হুলহুলে দ্বীপ, মালে দ্বীপ এবং হুলহু মালে দ্বীপ। এর মধ্যে হুলহুলে দ্বীপে রয়েছে সবচেয়ে ব্যস্ত এয়ারপোর্ট, যার নাম ভ্যালেনা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এয়ারপোর্ট থেকে বেরিয়ে কিছুটা ধাঁধায় পড়ে গেলাম। এত বোট, কোনটা কোন দিকে যাচ্ছে ঠাহর করা মুশকিল। তবে হঠাৎই এতটা স্বপ্নীল পানি দেখে ক্ষণিকের জন্য একেবারে বিমোহিত হয়ে পড়লাম। সম্বিত ফিরে পেতেই মাফুসি দ্বীপে যাবার স্পিড বোটের সন্ধান পাওয়া গেল। জনপ্রতি $25 করে চার্জ, আর বয়স 10 বছরের নিচে হলে $15। একসময় বোট ছেড়ে দিল। উদ্দেশ্য মাফুসি দ্বীপের সানরাইজ বিচ হোটেল। এই হোটেলের বেশ নামডাক আছে। স্পিড বোটের গতিতেই এগিয়ে চলল। পাশ দিয়ে তীব্র বেগে পানি কেটে যাচ্ছিল। মালেতে একটি স্টপেজ ধরা সহ মোট সময় লাগল 50 মিনিট। দ্রুত অতিক্রম করল এটি 27 কিলোমিটার জলপথ। দীর্ঘ যাত্রার ক্লান্তি মুহূর্তেই উবে গেল মাফুসি দ্বীপের রাস্তার দুপাশের সৌন্দর্য দেখে। এর মধ্যেই বামে তাকিয়ে দেখি অনেকেই নিজেদের মতো গোসল করছে, ওয়াটার রাইড চড়ছে, প্যারাসেইলিং করছে। এসব দেখতে দেখতেই একসময় পৌঁছে গেলাম হোটেল সানরাইজ বিচে। এই হোটেলের বিশেষত্ব হলো এর সামনে একটি বিশাল খোলা প্রান্তর আছে, যেটাকে ওরা নাম দিয়েছে সানরাইজ গার্ডেন, এবং ডান পাশে বাচ্চাদের খেলার পার্ক, আর তার পাশে রয়েছে এক্সারসাইজ জোন। এরপরে আছে সীমাহীন এক মহাসাগর, যার ঢেউ এই কূলে আছড়ে পড়ছে নিরন্তর। হোটেলের ফর্মালিটি শেষ করে গোসল করতে বেরিয়ে গেলাম। পানি অতিশয় লবণাক্ত, অনেকটা আমাদের সোনাদিয়া দ্বীপের মতো। তবু প্রাণ ভরে গোসল করলাম। এই নীল পানিতে দেহ আর মন সিক্ত করব বলেই না এত দক্ষযজ্ঞ। এখানে লাঞ্চ করার জন্য 4টি বাংলাদেশি হোটেল আছে। বলে রাখা ভালো, গোটা মালদ্বীপে এমন কোনো হোটেল, রেস্টুরেন্ট, দোকান কিংবা বোট নেই যেখানে বাংলাদেশি নেই। মালদ্বীপ আসলে পরিচালনাই করে বাংলাদেশিরা। প্রথম দিনের লাঞ্চটা জহির ভাইয়ের হোটেলেই করব বলে সিদ্ধান্ত নিয়েছি। এই হোটেলের নাম বন্ধু। দেখতে আহামরি কিছু নয়, হোটেল ছালা দিয়া টাইপের, তবে খাবার সুস্বাদু। প্রতিটি মিল এখানে পড়ে 60 থেকে 80 রুপিয়া করে। আমাদের সেন্ট মার্টিনে গেলেই আমি একবার পুরো দ্বীপটি ঘুরে আসি। এটি আমার শখ। ভীষণ ভালো লাগে নীলপানির কাছাকাছি বালুকা বেলায় হাঁটতে। মাফুসি যেহেতু সেন্ট মার্টিন সাইজের, তাই এটি বিকেলবেলা ঘুরে আসার সিদ্ধান্ত নিলাম। আমাদের হোটেল থেকে মূল যে রাস্তা, সেটি ধরে কিছু দূর গেলে 2টি হোটেল আছে, নাম কানি আর এরিনা। এগুলি মাফুসি দ্বীপের সেরা হোটেল। এখানে প্রায় সব ইউরোপিয়ান আমেরিকানরা থাকেন। আর এ 2টি হোটেলের সামনের বিচটাই বিকিনি বিচ। ফলে কেউ যদি কনজারভেটিভ ফ্যামিলি নিয়ে আসেন, তাহলে এই 2 হোটেলে না ওঠাই ভালো। এই 2 হোটেলের মাঝখান দিয়ে হেঁটে সুন্দর মূল রাস্তা ধরে মাফুসি জেটির পাশ দিয়ে একবারে পশ্চিম প্রান্তে চলে গেলাম। এই দ্বীপে মোট 3টি মসজিদ আছে, এবং এখানে আউয়াল ওয়াক্তে আজান ও নামাজ হয়, ঠিক সৌদি আরবের মতো। সানরাইজ বিচ হোটেল থেকে হাঁটা শুরু করেছিলাম, এখানেই শেষ করলাম। এই প্রান্তে সূর্যাস্ত নেই, কিন্তু সূর্যের লালিমা পূব আকাশে আছড়ে পড়ে এ প্রান্তে এক অদ্ভুত দোতনার সৃষ্টি করেছে। আমরা সেই দৃশ্য উপভোগ করছি, আর এপাশে বাচ্চারা শিশু পার্কে খেলায় মেতে উঠেছে। আমার ছোট ছেলে সাদ সহসা দৌড়ে গিয়ে ওদের সাথে যোগ দিয়েছে। সূর্য একেবারে ডুবে যাবার পর হোটেলে ফিরে পরের দিনের জন্য ডলফিন শো ও স্নরকেলিং এর প্যাকেজ বুক করলাম। এই হোটেলেই সব ব্যবস্থা আছে। $30 করে পার পারসন। আমাদের মোট খরচ এলো $105। ছোট ছেলের জন্য ওরা ধরেছে $15। পরদিন সকালে পাবলো নামের এক মালদিভিয়ান গাইড প্রথমেই একটা দোকানে নিয়ে গিয়ে স্নরকেলিং এর আইটেমগুলো দিয়ে দিল, এবং এর পরপরই স্পিড বোট ছেড়ে দিল গভীর সমুদ্রের দিকে। 20 মিনিট পর পৌঁছে গেলাম ডলফিনের সাম্রাজ্যে। সবসময় এরা দেখা দেয় না, তবে আজ দেখা দিয়েছে। এই দৃশ্য ভোলার মতো নয়। দল বেঁধে সাঁতার কাটে ওরা, দেখলে মনে হয় যেন দলগত পারফরমেন্স। এরপর চলে গেলাম স্নরকেলিং এর জায়গায়। জীবনে প্রথম মাল্টি ডাইমেনশনাল গ্লাস দিয়ে সমুদ্রের তলদেশে তাকিয়ে বিস্ময়ে আবির্ভূত হয়ে গেলাম। সারা জীবন যেসব দৃশ্য টিভিতে দেখেছি, সেসব আজ চোখের সামনে। নানান রঙের মাছ আমার চতুর্দিকে ঘুরে বেড়াচ্ছে। ধরার চেষ্টা করছি, কিন্তু ধরতে পারছি না। একটি বিষয় বলে রাখি, এসব জায়গায় আপনি দেখবেন কোথাও হালকা নীল পানি আর কোথাও গাঢ় নীল পানি। এর কারণ হলো হালকা নীল পানির গভীরতা কম, এবং এর নিচে থাকে বালি বা কোরাল। আর গাঢ় নীল পানির জায়গা হলো গভীর, যার গভীরতার কোনো সীমা পরিসীমা নেই।
ইন্টারেস্টিং ব্যাপারটা হলো, এরা বোট থামায় হালকা নীল পানি আর গাঢ় নীল পানির সংযোগস্থলে, যাতে তারা নোঙর ফেলতে পারে কোরালের সাথে, আর আমরা দুটি দৃশ্যই দেখতে পারি। হালকা নীল পানি তথা কোরাল থেকে দৃষ্টি গাঢ় নীল পানির দিকে ফেরালে বেশ ভয় লাগে বই কি। পাবলো এরপর আরেকটা জায়গায় আমাদের নিয়ে গেল টার্টল দেখাতে, কিন্তু তারা দেখা দিল না। অগত্যা আবার বেশ কিছু মাছ দেখে বোটে ফিরে এলাম। এরপর তারা নিয়ে গেল স্যান্ডব্যাংক নামক এক জায়গায়, বাংলা করলে যার অর্থ দাঁড়ায় বালির ঢিবি। এই বালির ঢিবিতে সবাই নোঙর ফেলে। এখানে পাবলো ও তার দুই সহযোগী বড় ছাতা গেড়ে দিল এবং মাটিতে টাওয়েল বিছিয়ে দিল, সাথে আপেল জুস ও লাঞ্চ প্যাক। স্যান্ডব্যাংকে লাঞ্চ সেরে একরকম ঘুমিয়েই পড়েছিলাম। অতপর যখন দুপুর 2:30 বাজে, তখন ডাক পড়ল। আমরা গিয়ে বোটে উঠলাম। 10 থেকে 15 মিনিটের মধ্যেই পৌঁছে গেলাম মাফুসি দ্বীপে। আজ ভোরে সূর্যোদয় দেখেছি, বিকেলে সূর্যাস্ত দেখব বলে প্ল্যান করে রেখেছি। সেই মোতাবেক পাবলোর কাছ থেকে ছবি ও ভিডিও নিয়ে পশ্চিম বিচে হাঁটা দিলাম দুই ছেলেকে নিয়ে। বড় মায়াবী লাগলো এই সন্ধ্যাটা, অনেকটা আমাদের কক্সবাজারের সূর্যাস্তের মতোই। এর মধ্যেই কেউ কায়াকিং করছে, কেউ প্যারাসেলিং করছে, কেউ গোসল করছে, আর সূর্য বিরস বদনে সবার কাছ থেকে বিদায় নিয়ে হারিয়ে যাচ্ছে। সন্ধ্যার পর এসে আবার পূর্ব বিচে বসলাম। আজ মাফুসি দ্বীপে শেষ রাত। এখানে পুরো দ্বীপ জুড়ে হ্যামক বসানো আছে, যে কেউ বসতে পারে। আমরা হ্যামকে বসে রাতের সৌন্দর্যের বিশালতা উপভোগ করছি। পরদিন সকাল 7:30 ফেরি ধরে রওনা দিয়েছি মালের উদ্দেশ্যে। সেখান থেকে যাব হুলহুমালাতে। আজ রাত থাকা হবে হুলহুমালে দ্বীপে। সরকারি এই ফেরিতে ইউরোপিয়ান, আমেরিকান সহ সব জাতির লোকেরাই আছেন যাত্রী হিসেবে। স্পিড বোটের 3000 টাকার জার্নি মাত্র 160 টাকায় করা যাচ্ছে। লোক থাকবেই না বা কেন? মালে শহরের যে স্থাপনাটি সহজেই সবার চোখে পড়ে, সেটি একটি মসজিদ। আমার ধারণা ছিল এটি মালের বিখ্যাত জাতীয় মসজিদ, কিন্তু না। ধীরে ধীরে হেঁটে এর কাছাকাছি গিয়ে জানলাম এর নাম সালমান মসজিদ। এর নির্মাণশৈলী এত চমৎকার যে মুগ্ধ হতে হয়। এর পাশেই রয়েছে একটি ছোট পার্ক ও আর্টিফিশিয়াল বিচ, যেখান থেকে এয়ারপোর্টের সাথে মালে ও হুলহুমালে দ্বীপের সংযোগকারী ব্রিজটি সহজেই চোখে পড়ে। এই জায়গাটির সৌন্দর্য অবর্ণনীয়। সেখান থেকে হেঁটেই রওনা দিলাম কবুতর চত্বরের দিকে। কবুতর চত্বরে গিয়ে অজস্র কবুতরের দেখাও পাওয়া গেল। এক লোক খাবার দিয়েছে এদেরকে, ফলে এক ঝাঁক পায়রাকে একসাথে উঠতে দেখার সুযোগ পাওয়া গেল। বড় সুন্দর সে দৃশ্য। এই চত্বরের উল্টো দিকে রয়েছে এ পর্যন্ত দেখা সবচেয়ে নয়নাভিরাম জেটি। এটি প্রেসিডেন্সিয়াল জেটি হিসেবেও পরিচিত। প্রেসিডেন্টের বাসভবন এখান থেকে খুব দূরে নয়। এই ডিজাইনটি করা হয়েছে কিছুটা সিডনির অপেরা হাউসের আদলে। আধুনিকতা ও রুচির পূর্ণ পরিচয় বহন করে স্থির দাঁড়িয়ে আছে, আর আগত অতিথিদের অভ্যর্থনা জানাচ্ছে। কবুতর চত্বর পেরিয়ে রাস্তা। সেই রাস্তার ওপাশে গিয়ে মালের জাতীয় মসজিদ দেখে বিস্ময়ে আবারও অভিভূত হলাম। ছোট্ট একটা দ্বীপে এমন নান্দনিক সৌন্দর্যের মসজিদ আমি সত্যিই আশা করিনি। এর বিশালতাকে অনুভব করার চেষ্টা করলাম। খুব ভালো করে খেয়াল না করলে এর উপরে যে একটি সোনালী রঙের অতি সুন্দর ও বৃহদাকার গোলাকার মিনার আছে, তা চোখেই পড়বে না। মালের অরিজিনাল বিচ আর প্রেসিডেন্টের বাড়ি দেখবার স্বাদ ছিল, কিন্তু আর অপেক্ষা করা গেল না। তীব্র গরম, সেই সাথে বাতাসের আর্দ্রতা অতি বেশি। ফলে একটি ট্যাক্সি 90 রুপিয়াতে ভাড়া করে হুলহুমালে দ্বীপের দিকে অগ্রসর হলাম। বলে রাখি, বাংলাদেশ থেকে যারা যান তারা অনেকেই এই রাজধানী শহরটি ঘুরে দেখেন না, এমনকি জানেনও না এখানে কি কি দেখার আছে। প্যাকেজওয়ালারা তো ভুলেও এর নাম উচ্চারণ করে না, অথচ এটি খুব সুন্দরভাবে একটি হাফ ডে ট্যুরের জন্য যথার্থ হতে পারে। মালে থেকে ব্রিজ ধরে আপনি যখন হুলহুমালে যাবেন, পথিমধ্যেই একটি রাস্তা পাবেন যেটি বামে টার্ন নিয়ে এয়ারপোর্ট চলে গেছে। অর্থাৎ এয়ারপোর্ট দ্বীপ থেকে একটি রাস্তা বেরিয়ে এসে ব্রিজের সাথে মিশে দুই দিকে চলে গেছে। ডান দিকে চলে গেছে মালে দ্বীপে, আর বাম দিকে চলে গেছে হুলহুমালে দ্বীপ। হুলহুমালে একটি আর্টিফিশিয়াল দ্বীপ। মূলত আবাসিক ভবন ও বড় বড় অফিসিয়াল কর্মকাণ্ডের জন্য এটি তৈরি করা হয়েছে। মালে যেমন অতি ব্যস্ত শহর, এখানে মোটেই তেমন নয়। এটি একেবারেই শান্ত। আমি উঠেছি হোটেল 3 ইন ইন্টারন্যাশনালে। এই হোটেলের একটি বিষয় খুব ভালো লেগেছে। এটির এক বিল্ডিং পরেই হুলহুমালে বিচ। দুপুর 1টায় হোটেলে এন্ট্রি নিয়েছি। যথারীতি সব বাংলাদেশি স্টাফ। 10 মিনিটের মধ্যে রেডি হয়ে বিচে চলে গেলাম। খুব সুন্দর এই বিচের পানি। বিকেলে বের হয়ে আবার বিচে খানিকক্ষণ বসলাম। সাগর উত্তাল থাকার দরুন তীব্র বাতাস রয়েছে আজ। সন্ধ্যার আলো আঁধারিতে এক মোহনীয় পরিবেশের সৃষ্টি হয়েছে। এই দ্বীপটি তেমন ব্যস্ত নয়। এর বিচটিও শান্ত। লোকেরাও কেমন যেন আলগোছে এই বিচ ব্যবহার করে। পরদিন ভোরে মালের ভ্যালেনা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে পৌঁছলাম। আজকের ফ্লাইট কলম্বোতে। এই এয়ারপোর্টটি এত বড়, আমি আসার দিন ঠাহর করে উঠতে পারিনি। একটি দ্বীপের মধ্যে কত সুন্দর করে একটি এয়ারপোর্ট বানিয়েছে তারা, যেখানে সারা পৃথিবী থেকে প্লেন আসে। এর নীলপানির সৌন্দর্য দেখবার আশায় কত ট্যুরিস্ট দিবারাত্রি একে মুখরিত করে রাখে।